6ই ডিসেম্বর সম্প্রীতি দিবসের দিনেই কি বাংলায় বাবরি মসজিদের তৈরির যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে? মুর্শিদাবাদ ভরতপুরের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বারবার বিতর্কিত নেতা বা বিধায়ক হিসাবেই পরিচিত হয়েছেন। কলকাতা হাইকোর্ট এই বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় কোনো রকম হস্তক্ষেপ করেনি। এই জোড়া ফুলের ছাদ থেকে যারা বেরিয়ে গিয়ে একান্তভাবে নিজেকে কিছু করার চেষ্টা এবং নিজেকে দলের ঊর্ধ্বে দেখানোর চেষ্টায় সেটা তারা সফল হতে পারবেন না। এই হুমায়ুন কবির পায়ে ধরে তৃণমূল কংগ্রেসেই আসবে। নির্বাচন কমিশন এসআইআর বিহার থেকে শুরু করেছিল, সেখানে যেমন নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি না রাখেনি, বাংলাতেও একই ঘটনা। নমস্কার, আমি সুচারু মিত্র। অ্যাকশন রিয়াকশানে আপনাদেরকে স্বাগত জানাই। আর অ্যাকশন রিয়াকশান মানে আপনারা তো জানেনই, যে কোনো খবরের চুলচেরা বিশ্লেষণ, যে কোনো সাম্প্রতিকতম খবর নিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ রাখা। তবে সেই ব্যাখ্যা বিশ্লেষণের পাশাপাশি আপনাদের মতামতকেও অ্যাকশন রিয়াকশান সবসময় গুরুত্ব দেয়। তাই তো আজকে যে আলোচ্য বিষয় আমরা রাখতে চলেছি আপনাদের সামনে, দুটো বিষয়। একটি চিরাচরিত বিষয় জানিয়ে বিগত 2 মাস ধরে তোলপাড় হচ্ছে বঙ্গের রাজনীতি, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ সফর থেকে। আর অন্যদিকে বাংলায় কি এবার নতুন বাবরি মসজিদ? 6ই ডিসেম্বর সম্প্রীতি দিবসের দিনেই কি বাংলায় বাবরি মসজিদের তৈরির যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে? প্রশাসন কতটা প্রস্তুত? এই সব নিয়েই আজকের অ্যাকশন রিয়াকশন পর্ব। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, বাবরি মসজিদ নাম শুনলে এটা কেঁপে কেঁপে ওঠা ব্যাপার। 6ই ডিসেম্বর মুর্শিদাবাদ অথবা বহরমপুরের মাটিতে বাবরি মসজিদ তৈরির প্রক্রিয়া শুরু করতে চান হুমায়ুন কবির। একদিকে ব্যক্তি, একদিকে প্রশাসন, একদিকে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষজন, তারা মুখিয়ে রয়েছে। আসলে কি হতে চলেছে 6ই ডিসেম্বর? দেখো, রাত পোহালেই সেই ঐতিহাসিক দিন, যেটা অবশ্যই ঐতিহাসিক বলা যেতে পারে, কারণ 1992 সালের কথা অনেকের মনে আছে, যাদের বয়স আজকে হয়তো 40 বা এই দোরগোড়ায়, তারা জানে যে 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। এবং এই বাবরি মসজিদ ধ্বংস হওয়া এবং যেখানে একটা ঐতিহাসিক পীঠস্থান ছিল বলা যেতে পারে, কারণ 16 শতাব্দীর সেই বাবরি মসজিদ যখন ধ্বংস হয়ে যায়, যদিও সেই অযোধ্যার সেই বাবরি মসজিদ বর্তমানে এখন রামলালার মন্দির হয়েছে সেখানে, অর্থাৎ রাম জন্মভূমি, বিরাট তার যাগযজ্ঞ হয়েছে। কিন্তু এই বাবরি মসজিদ যখন ইতিহাসের পাতায় ধ্বংসের জায়গাতে উল্লেখ রয়েছে, ঠিক সেই সময়কালে দাঁড়িয়ে রাত পোহালে আবারও একটা 6ই ডিসেম্বর, যদিও সালটা 2025, এবং মুর্শিদাবাদ ভরতপুরের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বারবার বিতর্কিত নেতা বা বিধায়ক হিসাবেই পরিচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করলেও এই বাবরি মসজিদ এর তৈরি করার পেছনে কিন্তু অনেকটা সময় তিনি কিন্তু নিয়েছিলেন। কারণ বিধানসভার অধিবেশনের বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই মুর্শিদাবাদের যেখানে লালগোলায় একটা বাবরি মসজিদ তৈরি হবে এবং সেখানে জমি নেওয়া হয়েছে, তার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। কিন্তু এই বাবরি মসজিদ মুর্শিদাবাদে কেন হবে এবং যদি হয় তাহলে কতজন মানুষ সমর্থন করবে? কারণ এই বাবরি মসজিদকে ঘিরে ইতিমধ্যেই দলীয়ভাবে, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস এ নিয়ে সবিস্তারে কিন্তু কিছু বলছে না। আবার বাবরি মসজিদ নিয়ে বিরোধী, অর্থাৎ এ রাজ্যে যারা বিরোধী, তারাও খুব একটা উচ্চবাচ্য করছে না। তারই মাঝখানে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই বাবরি মসজিদ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা, যেখানে দৃষ্টি আকর্ষণ হয়েছিল, সেই মামলাতে আজকে কলকাতা হাইকোর্টের একেবারে স্পেসিফিক পর্যবেক্ষণ যে মানুষের যাতে নিরাপত্তা কোনো রকম যাতে ক্ষুণ্ণ না হয়, মানুষের নিরাপত্তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের, আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় সেটাও দেখবে রাজ্য পুলিশ প্রশাসন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি 19 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী,
সেখানে অলরেডি মোতায়েন করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু স্পষ্ট করেছে আজকে রাজ্য সরকার। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও, তারও একটা পর্যবেক্ষণ ছিল যে এই বাবরি মসজিদকে ঘিরে হয়তো কোনো রকম সমস্যার সৃষ্টি হতে পারে, ফলে রাজ্যের পুলিশ প্রশাসন যাতে সজাগ থাকে এবং সেই বিষয়টাও আজকে তুলে ধরেছে। কিন্তু কলকাতা হাইকোর্ট এই বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় কোনো রকম হস্তক্ষেপ করেনি। তাই স্বাভাবিকভাবেই একদিকে হুমায়ুন কবির তিনি যেমন তাতানোর চেষ্টা করছে, কারণ বঙ্গ রাজনীতিতে 26-এর বিধানসভা ঘিরে একটা আলাদা মাত্রা যখন তৈরি হচ্ছে, এই বাবরি মসজিদ আদতে হুমায়ুন কবিরের যেটা টার্গেট সংখ্যালঘু কিছু ভোট তিনি কিন্তু নিজের দিকে টানার চেষ্টা করছেন, এবং এই সংখ্যালঘু ভোটকে নিয়েই তৃণমূল এতদিন ধরে তাদের 2011-র পর থেকে যে কটা নির্বাচন হয়েছে সংখ্যালঘু ভোটের ম্যাক্সিমামটাই কিন্তু তৃণমূলের ভোট বক্সে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির যখন সাসপেন্ড হয়েছে, এর আগেও বহুবার সে হুমকি দিয়েছে যে আমি নতুন দল করব, চেয়ার টেবিল তার চিহ্ন থাকবে এবং বিভিন্ন জেলায় তার পরিদর্শন করবেন, দলে কারা ক্যান্ডিডেট হবে, কারা কারা থাকবে, এই নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা। তবে সুচারু যেটা মনে হয়, অযোধ্যার বাবরি মসজিদ আর বাংলার বাবরি মসজিদ কিন্তু এক হতে পারে না, হবে না। যেমন তোমাকে আমি বলতে পারি পুরীর জগন্নাথ দেবের মন্দির, পুরী হচ্ছে স্বর্গদ্বার বলা হয়, আবার তুমি দেখো ঠিক সেমই দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির মানে ধাম তৈরি হয়েছে। তা বলে কি লোকে পুরীতে ভুলে গিয়ে ওখানে যাবে, দীঘায় যাবে? যারা পুরীতে যাবার তারাও যাবে। আবার কেউ কেউ আছে যে খানিকটা সময়, কারণ দীঘা যেহেতু সমুদ্র সৈকত, ঠিক আছে, সেখানে মানুষ বেড়াতে যায়, তার সাথে উপরি পাওনা। কিন্তু মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ করার কারণ কি, এর পেছনে কি রহস্য রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে। কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই হুমায়ুন কবির একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সওয়াল করেছিলেন, এই হুমায়ুন কবির বলেছিল এই বিধানসভার মধ্যে তাদের যে মুসলিম বিধায়ক, সেই বিধায়কের সংখ্যা বিরোধীদের থেকে অনেক বেশি। ফলে এই যে প্রশ্নগুলো বারবার সে করেছে, এতে কিন্তু মানুষ খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে কি করবে এই হুমায়ুন কবিরকে নিয়ে, সেটা অবশ্যই সময় তার উত্তর দেবে। কিন্তু হুমায়ুন কবিরের এই ধরনের সিদ্ধান্ত কোথাও কিন্তু হুমায়ুন কবিরের জন্য যে খুব একটা ভালো হবে, এটা কিন্তু অনেকেই মনে করছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন, আমরা এর আগে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, যারা মূলত ইমামের দায়িত্বে রয়েছেন বেশ কিছু মসজিদে, তারা কিন্তু এই বাবরি মসজিদ হঠাৎ করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া বা সেখানে বাবরি মসজিদ তৈরি করা, এর পেছনে হুমায়ুন কবিরের কিন্তু চক্রান্ত দেখছে তারা। না, সেটা তো বটেই, তার কারণ রাজনৈতিক অভিসন্ধি নিশ্চয়ই রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট সস্মিতা, প্রথমে এটা তোমার কাছে জানতে চাইবে, অতীতে আমরা অনেক নেতাকে দেখেছি তৃণমূলের ঝান্ডা বা প্রতীক ছেড়ে বেরিয়ে গিয়ে ধুলোয় মিশে গেছে। রাজীব বন্দ্যোপাধ্যায় ছেড়েছিলেন জোশের সাথে, ভারতীয় জনতা পার্টিতে গেলেন, লাভ হলো না। নিজের গড় ডোমজুরের ভূমিপুত্র তিনি, সেখান থেকে তার ফেস লস হলো। কল্যাণ ঘোষকে দাঁড় করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রমাণ করে দিয়েছিল এই জোড়া ফুলের ছাদ থেকে যারা বেরিয়ে গিয়ে একান্তভাবে নিজেকে কিছু করার চেষ্টা এবং নিজেকে দলের ঊর্ধ্বে দেখানোর চেষ্টায়, সেটা তারা সফল হতে পারবেন না। হুমায়ুন কবির বলেছেন 22 তারিখে দল ঘোষণা, 6 তারিখে বাবরি তৈরি করা শুরু করবেন, 22 তারিখে দল ঘোষণা, 135টা আসনে প্রার্থী দেব। তার রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছো? দেখো, প্রথমেই যে কথাটা বলতে হয়, ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়। সেটা রাজনৈতিক দল হতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, বিভিন্ন জায়গাতেই এই উদাহরণস্বরূপ আরও অনেক কিছু বলা যায়। ব্যক্তির থেকে প্রতিষ্ঠান যেহেতু বড়, সেখানে একজন ব্যক্তি বা সারা ওয়েস্ট বেঙ্গলে এরকম বহু ঘটনা রয়েছে। যেমন তুমি একটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, অবশ্য সব্যসাচী দত্তর কথাও বলতে হয়, যারা দল ছেড়েছিল। আজকে মুকুল রায়, হয়তো তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই মুকুল রায়কে দেখলে বারবার দল পরিবর্তন, ফিরে কিন্তু তৃণমূলেই আসতে, কারণ তৃণমূলে একটা মানুষ রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে 1 কোটি দুর্নীতির অভিযোগ রয়েছে,
কিন্তু মানুষ তাও মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের প্রয়োজনটুকু বুঝেছে, বিরোধীরা বুঝতে পারেনি। হুমায়ুন কবির কেন আজকে ভরতপুরে সেই বিধায়ক, সে কেন হঠাৎ করে বাবরি মসজিদ করতে গেল, তার পেছনে কারণ আছে। আজকে হুমায়ুন কবির ভরতপুর শুধু না, পুরো মুর্শিদাবাদ, এন্টায়ার মুর্শিদাবাদ, একদিকে ভগবানগোলা বলো, এদিকে তোমার লালগোলা বলো, মুর্শিদাবাদের বিস্তীর্ণ যে অংশ, সেই বিস্তীর্ণ অংশে আস্তে আস্তে কিন্তু ও ছোটো হয়ে যাচ্ছে। তোমার মনে আছে কিনা জানি না, 2016 বিধানসভার নির্বাচনে সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম এই হুমায়ুন কবির খানিকটা বেঁকে বসেছিল, বেঁকে বসার পরে আবার তারা সব চুপচাপ ঠান্ডা হয়ে গেল। হুমায়ুন কবির যদি দল করে, সেই দল আদতে যেমন পিকে বিহারে হয়েছিল, এখানেও হুমায়ুন কবির ঠিক একই অবস্থা হবে। পিকে সবাইকে জিতিয়ে নিয়ে এসছে, এন্ড অফ দ্য ডে পিকে নিজের আসনই শূন্য। পিকে নিজে তো ভোটে দাঁড়ায়নি, ও তো 294টা ওখানে আসনে, 43টা আসনে ক্যান্ডিডেট দিয়েছিল, একটা আসন পেয়েছে, পাইনি। উল্টো দিকে আমাদের বেঙ্গলে তুমি দেখো, আইএসএফ বামেদের সাথে জোট করলো, এত এই জেলায় এত, ওইখানে কত তার চলছে, চুলচেরা বিশ্লেষণে, এত ভোট ওরা কাটবে, এত ভোট এরা কাটবে, বাট এন্ড অফ দ্য ডে বামেরা শূন্য, আইএসএফ একটা। ফলে হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর না। আমি তোমাকে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, হুমায়ুন কবির মুর্শিদাবাদে এমন কোনো ফ্যাক্টর নয়। যদি হুমায়ুন কবির ফ্যাক্টর হতো, তাহলে উড়িয়ে নিয়ে আসতে হতো না আমাদের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে গেলে তাহলে তো হুমায়ুন কবিরকেই দাঁড় করিয়ে দিতে পারত তৃণমূল। করেছে কি? তাকে কাকে নিয়ে এলো? ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আসতে হলো। ফলে হুমায়ুন কবির খুব একটা ফ্যাক্টর নয়, শূন্য হাতেই ফিরবে। আবারও বলছি, এই হুমায়ুন কবির পায়ে ধরে তৃণমূল কংগ্রেসেই আসবে। শুধু অপেক্ষা করো এই 26-এর ভোটের আগে, কারণ 16 তারিখে তোমার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ওইটা প্রকাশ হয়ে যাওয়ার পরেই দেখবে ফানুস চিপসে গিয়ে দেখবে শুকনো মুখ করে হঠাৎ করে জানতে পারা যাবে, টিভি চ্যানেলে ব্রেকিং চলছে, হুমায়ুন কবির ক্ষমা চেয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাদেরকে চিঠি দিয়ে জানালে যে আমাকে ভাই ক্ষমা করে দাও। এটাই তো হবে, এতদিন তো তাই হয়ে এসছে। তাকে 6বার সতর্ক করেছিল দল। এবার তোমার কাছে প্রশ্ন, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সভা থেকে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন এবং সরাসরি তিনি বলছেন যে এর মধ্যে কোনো রাজনীতি আমি বুঝবো না, মানুষ তার অধিকার, মানুষ তার স্বার্থ রক্ষার বিষয়টা বুঝে নেবে এসআইআর শেষ হওয়ার পর থেকে। আমি তোমাকে এক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলতে পারি যে নির্বাচন কমিশন কোথাও নিরপেক্ষতা রাখেনি। নির্বাচন কমিশন এসআইআর বিহার থেকে শুরু করেছিল, সেখানে যেমন নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, না রাখেনি, বাংলাতেও একই ঘটনা। আজকে বিহারে দেখো না, বিহার ইলেকশন হয়েছে, বিহার ইলেকশনের পরে গতকাল অর্থাৎ তোমার 4 তারিখে সেখানে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে যখন শুনানি হচ্ছে, তখন বর্ষিয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি স্পষ্ট বলে দিয়েছেন 5 লক্ষ বৈধ ভোটারের নাম যেমন তারা বাদ দিয়েছে, তার পাশাপাশি অবৈধ ভোটার, এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল সেখানেও কিন্তু অবৈধ ভোটার রয়েছে, জাল ভোটার রয়েছে। তাহলে নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপিকে জেতানোর জন্যই এই চাল চেলেছিল, কারণ মানুষকে বলার, কারণ ভারতবর্ষের সংবিধানে বলা রয়েছে রিপিটেডলি আত্মপক্ষে সমর্থনের জায়গা দিতে হবে, সে আজমাল কাসাব হোক বা যে কোনো ধরনের আতঙ্কবাদী হোক, আত্মপক্ষে সমর্থনের জায়গা দেয় ভারতবর্ষের সংবিধানে, এটা রয়েছে। তাহলে এতগুলো মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেল, তাদের আত্মপক্ষে সমর্থনের জায়গা পায়নি। বাংলাতেও ঠিক তাই চলছে। আজকে বাংলাতে বিজেপিকে স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। আজকে কারা ভোটার লিস্টে নাম তুলতে পারে? যে 50 লক্ষ এখন দেখানো হচ্ছে, এটা আরও বাড়তে পারে, কারণ সেখানে দেখা যাচ্ছে 23 লক্ষ 30 লক্ষর কাছাকাছি মৃত ভোটার, 28 লক্ষর কাছাকাছি
এই ঠিকানা বদল, স্থানান্তর, এই সব মিলিয়ে এখানে কার সুবিধা হচ্ছে? বিজেপির সুবিধা করে দিচ্ছে, না সিপিএমের করছে না কংগ্রেসের করছে, শুধুমাত্র তৃণমূলকে হারাতে হবে। যেন তেন প্রকারে তৃণমূলকে হারাতে গেলে ভোটারদের বাদ দিয়ে দাও। এটা কি নিরপেক্ষতা নির্বাচন কমিশনের? নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে বিহারের এটা। কারণ বিহারে যেভাবে ওরা এসআইআর করেছে সেখানে 5 লক্ষ অবৈধ ভোটার ছিল, এবং শুধু তাই নয়, বিহারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভোটে যা পোল হয়েছে পরবর্তীতে আরও এক্সট্রা 3 লাখ ভোট পোল কী করে বেড়ে গেল। তার মানে এখানে বিহারে বিজেপি এবং কমিশনের মধ্যে একটা সুন্দর একটা আঁতাত হয়েছে। বাংলাতেও তাই হয়েছে, বাংলাতে তাই চলছে। এসআইআর মূলত লোক দেখানো ছাড়া আর কিছু নয়। এখানে শুধু বিজেপির ভোটটা বাড়ানোর জন্য। তার কারণ কি? বাংলায় প্রান্তিক মানুষ, বাংলায় যারা কৃষক রয়েছে, যারা সংখ্যালঘু, তুমি এখানে কাটো, মমতার ভোট এমনি কেটে যাবে। আজকে গ্রাম বাংলা, আজকে শহরতলির কথা ছেড়ে দাও, শহরের কথা ছেড়ে দাও, প্রান্তিক চাষি, প্রান্তিক মানুষ, আজকে সংখ্যালঘু, এটাই তো মমতার ভোট ব্যাংক। ওইখানে হাতুড়িটা মারতে হবে। ওইখানে যদি হাতুড়িটা মারতে পারো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কুপকার। তবে বিজেপিকে মনে রাখতে হবে নামটা মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের সিপিএমের সমস্ত ইট ভেঙে তছনছ করে দিয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপি এতটা সহজ হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে 2026-এ নবান্ন হয়তো রাইট আসে গিয়ে বসতে পারবে। একেবারে আমরা সেই ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। অ্যাকশন রিয়াকশনে আরও এরকম বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমাদের কথা হতে থাকবে। আপনারা যেভাবে লাইক করছেন, কমেন্ট করছেন, আপনাদের সঙ্গে আমরা প্রত্যেক মুহূর্তে নিজেদেরকেও কানেক্ট করার চেষ্টা করছি। কিন্তু আবার বলছি, অ্যাকশন রিয়াকশনে আপনাদের দাবি মেনেও আমরা একদিন নিশ্চয়ই বিশেষ প্রতিবেদন রাখবো। আপনাদের কমেন্ট করবেন যে কী বিষয় নিয়ে আপনারা অ্যাকশন রিয়াকশনে প্রতিবেদন দেখতে চাইছেন। আপাতত আমি সুচারু মিত্র এবং ষষ্ঠী চট্টোপাধ্যায় দুজনেই বিদায় নিচ্ছি অ্যাকশন রিয়াকশন থেকে। তবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন পর্বে।